টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আমরা কথা বলবো $350 মিলিয়ন চাইল্ড ক্রেডিট নিয়ে। যদিও এটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, কিন্তু কি পরিবর্তন হচ্ছে, অথবা এই হিসেবে যদি আমরা বলতে চাই যে যেহেতু এই চেকটি 1 আগস্ট থেকে, আজকে আগস্টের 16 তারিখ, 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের চেকগুলো ইস্যু করা হচ্ছে, পাঠানো হচ্ছে, সেগুলো আপনারা সবাই পাচ্ছেন কিনা বা আপনারা জানেন কিনা, বা অনেকেই চেকগুলো পাওয়ার পরে মনে করছেন এটা কিসের চেক পেলাম, এই নানান বিষয়গুলো নিয়ে একটু আপডেট আছে। সেই আপডেটগুলো আমরা কথা বলবো এবং শিশু প্রতি যে সর্বোচ্চ $330 সেটিরও আমরা ব্যাখ্যা দেবো, কীভাবে এটি আসছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত পেতে পারে সে কথাগুলো আমরা বলবো। এবং এর বাইরে আমরা যে কথাগুলো বলবো, নতুন ব্যবসা পরিচালনায় ফিনসেন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা কেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং যদি হাতে সময় থাকে তাহলে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের অবশ্যই ট্যাক্সের বিষয়টি বিবেচনায় রাখতে হবে, এবং কোন এন্টিটির মাধ্যমে যদি ব্যবসাটি শুরু করেন, সেটি এলএলসি অথবা এস কর্পোরেশন, সি কর্পোরেশন, কোনটির মাধ্যমে শুরু করলে আপনি সর্বোচ্চ ট্যাক্স বেনিফিট পাবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবে। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্নেরই আমরা উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব মোহাম্মদ চিশতি, সিপিএ, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস, এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট সহ আলোচনা করবেন। তো প্রথমেই যেটা আমরা বলেছি যে আমাদের নিউ ইয়র্ক স্টেটের $350 মিলিয়ন যে এককালীন চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কি সর্বশেষ আপডেট আছে। আমরা জানি যে এটা 1 আগস্ট থেকে শুরু হয়েছে, 31 আগস্ট পর্যন্ত চেক ইস্যু করা হচ্ছে, এবং এর মধ্যে পাঠানো হয়ে গেছে, অনেকেই পেয়েছে, আবার অনেকে পাওয়ার পরে বিস্ময় প্রকাশ করেছে যেটা কিসের চেক পেলাম, কার চেক পেলাম, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে সর্বোচ্চ কতজন বাচ্চা পাবে এবং কারা যোগ্য এটা পাওয়ার, সেটাও আমরা একটু কথা বলতে চাই, কারণ যারা এখনও এই হয়তো জানেন না তাদের জানার জন্য এই বিষয়টি আমরা আলোচনা করতে পারি। কয়জন শিশুকে দেওয়া হতে পারে এবং সর্বোচ্চ $330 সর্বনিম্ন কত, এবং এই বিষয়টি সর্বোচ্চ এবং সর্বনিম্নর ভাগটা কিভাবে হচ্ছে, এই নানান বিষয়গুলো যদি আপনি আলোচনা করেন তাহলে নিশ্চয়ই যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছে তার উপকৃত হবে। যার মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনকে আমাকে আপনাদের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। অফকোর্স সবসময় আপনি কিন্তু বলেন যে ব্যস্ততার মাঝে আপনি আসতেছেন, বাট সবাই ব্যস্ত আসলে। আর দর্শকরা যারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম শুনেন তাদেরকেও ধন্যবাদ অফকোর্স। আচ্ছা, তো $350 মিলিয়ন যে আপনার একটা অনুদান, যেটা আমরা বললেন, যেটা নিউ ইয়র্ক স্টেটের যারা ট্যাক্স পেয়ার আছে তাদের জন্য বিশেষ করে। তো এখানে এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা নিউ ইয়র্ক স্টেটে যেটাকে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটাকে এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলা হয়। তো ওই এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট যারা পাচ্ছেন তাদের জন্য এডিশনাল একটা ফান্ড গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে আর কি। তো এখানে নিউ বাজেটে তো গভর্নর কেতি হকুল
যেটা অ্যানাউন্স করেছিল এই মাসে যে $350 মিলিয়ন ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি যারা আছে তাদেরকে হেল্প করার জন্য। কারণ এখানে কিন্তু নর্মালি এই গ্র্যান্টটা দেওয়া হচ্ছে যাদের ডিপেন্ডেন্ট চাইল্ড আছে 17 বছরের নিচে। তো 17 বছরের নিচে ডিপেন্ডেন্ট চাইল্ড আছে এবং যারা লো ইনকাম আর্নার তাদের জন্য একটা মনে করেন যে ইটস এ গ্র্যান্ট, ইটস এডিশনাল মানি যেটা তাদেরকে হেল্প করবে তাদের এখন যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা জানি ইনফ্লেশনের মধ্যে তাদেরকে হেল্প করার জন্য। তো আমরা যে জিনিসটা ফেস করতেছি রানাভাই যেটা বললেন যে অনেকেই চেক পাচ্ছে এবং আমাদের কল করছে কেন চেকটা পেলাম, আমি এত কেন পেলাম, কত আমি পাইতে পারি, আরেকটা চেক আসবে কিনা, পার চাইল্ড আলাদা করে চেক আসবে কিনা। সো ওইটা একটু ক্লিয়ার করার জন্য আজকে এই টপিকসটা নিয়ে ডিসকাস করার সিদ্ধান্ত নেওয়া আর কি। তো প্রথমত একটা জিনিস ক্লিয়ার হইতে হবে যে ইটস লাইক আপনি এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, আবেদন করতে হবে না। আপনারা যারা অলরেডি ট্যাক্স ফাইল করেছেন এবং ট্যাক্স ফাইল করার পরে আপনারা ওখানে এমপ্লয়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইছেন, ওইটার উপর বেস করে কিন্তু আপনি এডিশনাল একটা অ্যামাউন্ট পাবেন। এই এডিশনাল অ্যামাউন্টটা কীভাবে ক্যালকুলেট করবে ওইটা আমি ডিটেলস এক্সপ্লেন করবো, তাহলে আপনাদের একটু ক্লিয়ার হবে যে আপনি কত টাকা পেতে পারেন টোটাল, বা আপনার একজন বাচ্চা থাকলে আপনি কত পেতে পারেন। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে এলিজিবিলিটি যে রিকোয়ারমেন্টটা, তো এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের মধ্যে মেনলি হচ্ছে যে আপনার রেসিডেন্ট হইতে হবে নিউ ইয়র্ক স্টেটের। তো যারা আমাদের ভিউয়ার্স আছেন অন্য স্টেট থেকে, এটা শুধু নিউ ইয়র্ক স্টেটের জন্য $350 মিলিয়ন পার চাইল্ড 17 বছরের নিচে, ম্যাক্সিমাম $330 পর্যন্ত হইতে পারে। তো এখন রেসিডেন্সিটা ফুল ইয়ার রেসিডেন্ট হইতে হবে নিউ ইয়র্কে। যেই ট্যাক্স ফাইলার এটার জন্য এলিজেবল বা আবেদন করবেন, মানে আপনি ট্যাক্স ক্রেডিটের জন্য আবেদন করতে হয় যখন আপনি ট্যাক্স ফাইল করেন, বাট এই যে এডিশনাল টাকাটা এটার জন্য আপনি কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি তারা ক্যালকুলেট করে পাঠিয়ে দেবে। তো প্রথম রিকোয়ারমেন্ট নিউ ইয়র্কের রেসিডেন্ট হতে হবে। দ্বিতীয় হচ্ছে কোয়ালিফাইড চাইল্ড থাকতে হবে। তো আপনি যদি ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়ে থাকেন, নর্মালি ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেলে অটোমেটিক্যালি আপনি স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিটটাও পাচ্ছেন। তো আপনার এলিজিবল হতে হবে ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য। 3 নাম্বারটা হচ্ছে ইনকাম রিকোয়ারমেন্টস। তো ইনকাম থ্রেশহোল্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যেটা আমি একটু বললাম যে লো এবং মিডল ক্লাস ইনকামের জন্য তারা নর্মালি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পেয়ে থাকেন। তো এখানে যে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা এটা $200,000 কেউ যদি সিঙ্গেল হয়, তাদের যদি ইনকাম থাকে আপ টু 200,000 পর্যন্ত পাবে। কারো যদি ইনকাম 400,000 পর্যন্ত হয়, কেউ যদি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স ফাইল করেন। তো এইখানে যে $330 ক্যালকুলেট করা হবে, তখন এডিশনাল যে চেকটা সেটা আপনি পাবেন বা কীভাবে ক্যালকুলেট করা হবে, রাইট? তো এটা পাওয়ার জন্য প্রথমত আপনার 2023 সালের ট্যাক্স ফাইলের মধ্যে আপনি যদি এমপ্লয়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করে থাকেন, মোস্ট লাইকলি আপনি এটা করেছেন, কারণ অটোমেটিক্যালি ক্যালকুলেটেড যে আপনি যেখানে ট্যাক্স ফাইল করে থাকেন এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আপনার ট্যাক্স রিফান্ডের সাথে পেয়ে গেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এমপ্লয়ার স্টেট চাইল্ড ট্যাক্স যেটা পেয়েছেন সেখানে মিনিমাম $100 পায়ে থাকতে হবে, রাইট? তো আপনি যদি মিনিমাম $100 পেয়ে থাকেন তাহলে আপনি এর জন্য এলিজিবল। আর যারা ট্যাক্স ফাইল করেছেন অলরেডি এপ্রিল 15-এর আগে, অথবা যারা ভ্যালিড এক্সটেনশন ফাইল করে রেখেছেন, আপনি যদি অক্টোবরেও ফাইল করেন ভ্যালিড এক্সটেনশন ফাইল করতে, এই জন্য এটা হচ্ছে যে আমরা কিন্তু টিভিএনে বারবার বলছি যে আপনি ট্যাক্স ফাইল করতে না পারলে এক্সটেনশন ফাইল করেন। তো এক্সটেনশন ফাইল করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সময় পান নাই, গুছাইতে পারেন নাই, আপনি ইগনোর না করে ইউ হ্যাভ টু ফাইল এক্সটেনশন। ভ্যালিড এক্সটেনশন ফাইল করা থাকলে অথবা আপনি এপ্রিল 15-এ ফাইল করে থাকলে ইউ স্টিল গোনা বি এলিজিবল ফর দ্য আপনার যে এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা দেওয়া হচ্ছে। তো এখন এই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা সেটা আপনার যে অ্যামাউন্টটা আপনি অলরেডি পেয়েছেন, রাইট, যখন ট্যাক্স ফাইল করেছেন আপনি প্যারেস্টের চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়েছেন, সেটা 25 থেকে 100% পর্যন্ত হতে পারে। তো 25% থেকে 100%, এবং এখানে কিছু ইনকাম থ্রেশহোল্ড আছে যেটার উপর বেস করে আপনি কত পার্সেন্ট পাবেন, ম্যাক্সিমামটা পাবেন কিনা সেটা ডিপেন্ড করতেছে। কারো যদি ফ্যামিলি ইনকাম অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম যেটা এজিআইটা যদি 10,000 বা তার নিচে হয় তাহলে আপনি 100% পার চাইল্ড $330 করে পাবেন। এখন কারো ইনকাম যদি 10,000 থেকে 25,000 পর্যন্ত হয় তাহলে তারা আপনার 75% অফ দিস আপনার ইএসসিসি যেটা এমপ্লয়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট 330-এর 75%, হ্যাঁ 75%। তো তার মানে আপনি $247.50 পাবেন পার চাইল্ড সেক্ষেত্রে, যদি আপনার ইনকাম 10 থেকে 25 হয়। আর কারো ইনকাম যদি 25 থেকে 50 হয় সেক্ষেত্রে সে 50% পাবেন। 330-এর 50% আপনি $165 করে পার চাইল্ড পাবেন। আর কারো ইনকাম যদি 50
মাসের উপরে হয় সেক্ষেত্রে আপনি 25% পাবেন, $82.5 পার চাইল্ড। তো এইটা হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন। তাহলে আপনারা যখন ট্যাক্স ফাইল, আমরা অনেক কল পাচ্ছি যে আমি কত টাকা পাবো, বা আমি একটা অনেকে চেক পাচ্ছে একটা $300 একটা চেক পাইলো, বা আমি তো শুনছি 330 পাওয়ার কথা, অথবা $600 পাইলো, যে 330 করে আমার দুটা চাইল্ড 60 হওয়ার কথা। তো এখন ওটা ডিপেন্ড করতেছে আপনার AGI এবং ডিপেন্ড করতেছে আপনার কত টাকা অলরেডি পেয়েছেন, ওটার একটা ক্যালকুলেশন। তো এখানে ইনকামটা যেহেতু একটা ফ্যাক্টর, এখানে পার্সেন্টেজ আছে ওটার উপর বেস করে, তো আপনি মেক শিওর করতে হবে। তো আমি একটু পরে অবশ্য বলে দেবো যে কোন লাইনে আপনি চেক করলে আপনি দেখতে পারবেন এক্স্যাক্টলি কত টাকার জন্য আপনি এলিজিবল হচ্ছেন। তো এখন চেকটা কবে পাচ্ছেন, যেটা অলরেডি চেকটা কবে পাবো এটা আপনারা শুনবো। হ্যাঁ, অনেকক্ষণ আগে থেকে একজন দর্শক অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রহমান বলছি। আমাদের একটা কর্পোরেশন আছে, তো আমরা বাড়ি কিনতে চাই। এখন ওর মধ্যে দুইজন আমরা এখানে আছি, আর একজনের অন্য স্টেটে আছে। তো কিনতে গেলে 3 জনের সই লাগবে না 2 জনের চলবে? আপনি কোনো প্রশ্ন আছে? না, আমি গুড। আসলে আপনার কর্পোরেশন যখন থাকে, কর্পোরেশনের কিন্তু একজন রেসপন্সিবল পারসন থাকে। তো কর্পোরেশন যদি বাড়ি কিনে, তো কর্পোরেশন হয়ে যে 1 বা 2 সাইন করলে শুড বি ফাইন। তারপর আপনি যখন বাড়ি কিনতে যাবেন, ক্লোজিং করতে যাবেন, লয়ারের সাথে কথা বলে নেন যে রিকোয়ারমেন্টটা কি। বাট নর্মালি যদি কর্পোরেশন হয়, সেখানে আপনি যদি প্রেসিডেন্ট হন বা আপনি যদি CEO হন, একজন সাইন করলে অন বিহাফ অফ দ্য কোম্পানি, দ্যাট শুড বি ফাইন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আমরা যেটা বলছিলাম, যে কবে থেকে এই ট্যাক্স এই ক্রেডিটটা দেওয়া শুরু হয়েছে। তো অলরেডি আপনার অনেকেই চেক পেয়েছেন, অগস্টের প্রথম সপ্তাহ থেকেই এটা শুরু করা হয়েছে আপনার চেকগুলো সেন্ড করা। তো অনেকে অলরেডি পাচ্ছেন, অনেকে অলরেডি পাবেন, কারণ অগস্ট মাস পুরোটাই মানুষজন পেতে থাকবে এবং অগস্টের পরেও মানুষ পাবে, কারণ যেহেতু এক্সটেনশন যারা ফাইল করছে তারাও এলিজিবল। তো এক্সটেনশন যারা ফাইল করছেন তারা কিন্তু অটোমেটিক্যালি 6 মাসের এক্সটেনশন পাইছেন। তো অক্টোবরের 15 পর্যন্ত আপনার ডিউ ডেট। তো আপনি যদি অক্টোবরের 15ও ফাইল করেন, আপনার ভ্যালিড এক্সটেনশন থাকে, তারপরেও কিন্তু আপনি এডিশনাল চাইল্ড ট্যাক্সটা পাবেন। তো এখনই যারা অলরেডি ফাইল করে ফেলেছেন 2023 সালের ট্যাক্স রিটার্ন এপ্রিল 15-এর আগে, দে শুড এক্সপেক্ট ইট প্রবাবলি দিস মান্থ অর বাই নেক্সট মান্থ। এখন কিছু কমন কোশ্চেন যেগুলো পাচ্ছে, আচ্ছা আগে একটু আমি ক্লিয়ার করি এখানে যে আপনি ট্যাক্স ফাইল যদি দেখতে যান তখন কি দেখবেন। আপনি যখন নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স ফাইলের পেপারটা দেখবেন, সেখানে আপনার লাইন 19, যেটাতে আপনার ইনকামটা থাকবে, যে আপনার কত টাকা AGI, রাইট? তো ফেডারেল অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম, যেটা ওটা দেখলাম, দেখতে পাবেন কত পার্সেন্টের জন্য আপনি এলিজিবল। আর লাইন 63-তে হচ্ছে আপনি এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট কত পেয়েছেন ট্যাক্স ফাইল করার সময়, ওই অ্যামাউন্টটা থাকবে। তো ওইটা দেখলে আপনি একটা ক্যালকুলেশন হবে। সাপোজ আপনি লাইন 19-এ আপনার ইনকাম ছিল $18,000 এবং আপনার লাইন 63-তে আপনি $330 ম্যাক্সিমাম একটা চাইল্ডের জন্য পাইছেন। তো এখন আপনি যখন এডিশনালটা ক্যালকুলেট করবেন, সেক্ষেত্রে আপনার 18,000 পড়তেছে আপনার 75% ক্যাটাগরি, যেহেতু আপনি 10,000 থেকে 25,000-এর মধ্যে, আর 330-এর 75% আপনি পাচ্ছেন $247। তো ওইভাবে আপনি যখন আপনার ট্যাক্স রিটার্নটা দেখবেন, সেখানে আপনি যদি যে চেক করেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে পার চাইল্ডের জন্য আলাদা করে চেক পাঠাবে না, টোটাল অ্যামাউন্টটা যেটা আপনি পাইছেন ওইটার পার্সেন্টেজ ক্যালকুলেটরে একটা চেক আপনাকে পাঠাবে আপনার ট্যাক্স রিটার্ন অনুসারে। তো একজন চাইল্ডের জন্য আপনি এডিশনাল চেক এক্সপেক্ট করলে সেটা আসবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই আপনি ট্যাক্স রিটার্ন দেখবেন, যে আপনার যদি $100-এর নিচে থেকে থাকে, ইউ প্রবাবলি নট, $100-এর নিচে থাকলে আপনি এলিজিবল না, আপনি পাচ্ছেন না। আর আপনার কোনো নাম্বার না থেকে থাকে তাহলেও আপনি পাচ্ছেন না, কারণ অনেক হয়তো আপনার চাইল্ডই নাই, আপনিও এক্সপেক্ট করতেছেন চেক, অথবা আপনার ইনকাম হয়তো 400,000-এর বেশি, আপনি কোনো চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল ছিলেন না, সেক্ষেত্রে আপনি পাবেন না। তো আরেকটা হচ্ছে যে যেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে কমন একটা কোশ্চেন, যে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা চেক পাওয়ার জন্য। এর জন্য কোনো অ্যাপ্লিকেশন প্রসেস নাই, আপনার স্টেট নিউ ইয়র্ক স্টেটের ডেটাবেসে যে রেকর্ড আছে, ওই রেকর্ড অনুসারে ওরা এটা ক্যালকুলেট করে আপনাকে পাঠিয়ে দিবে। তাহলে এক্ষেত্রে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনিও যেটা বলছেন যে এটি চেক দেয়া হচ্ছে, তার মানে এটা যার যার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হচ্ছে না। তাহলে এক্ষেত্রে যদি কারোর ঠিকানা চেঞ্জ হয়, বাসা পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে তার কি করতে হবে? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে 31 তারিখ পর্যন্ত এই চেকটি ইস্যু করা হবে,
31 তারিখের পরে এটা স্বাভাবিকভাবে 31 তারিখের পরে যাদের হবে তারা হয়তো যারা এক্সটেনশন নিয়েছে তাদের ক্ষেত্রে হয়তো হতে পারে। তাহলে 31 তারিখের পরে এই আগস্টের 31 তারিখের পরে সেপ্টেম্বর আসছে, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আমরা ধরে নিলাম যে এই স্বাভাবিকগুলো আসবে। এই স্বাভাবিক সময়ের মধ্যে আমি এলিজিবল কিন্তু পাইনি, সেপ্টেম্বরের 15 তারিখের পরেও পাইনি, তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয় হবে? আচ্ছা, হ্যাঁ, ইটস এ গুড কোশ্চেন। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনি, হ্যাঁ, আপনার অ্যাড্রেস আপডেট হইতেই পারে, রাইট? অ্যাড্রেস আপডেট হইতে হলে মেইনলি আমরা এখানে নিউ ইয়র্কে বা যে ইউএসএতে যারা আছেন, আপনি চাইলেই কিন্তু আপনার মেল ফরওয়ার্ডিং একটা অপশন রাখতে পারেন। আপনি যখন মুভ করেন, আপনি ইউএসপিএসএ, ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিসে যে আপনি আপনার মেল ফরওয়ার্ডিং অপশনটা যদি নেন, আপনার যেই চিঠি আসে সেটা আপনার কারেন্ট অ্যাড্রেসে চলে যাবে, সেটা হলো একটা সলিউশন। আর একটা হচ্ছে, আমি সবসময় সাজেস্ট করি আমার ক্লায়েন্টদেরকে, অথবা টিভিএন আমি প্রায় বলি যে আপনি IRS.gov আপনার অ্যাকাউন্ট রাখবেন, স্টেটে আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন। মোটামুটি সবারই কিন্তু নিউ ইয়র্ক স্টেট ট্যাক্সেস অ্যান্ড ফাইন্যান্সে অ্যাকাউন্ট আছে, কারণ অনেকেই প্যান্ডেমিকের মধ্যে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছিল। সো অনেকে স্টেটের অনেক সময় পেমেন্ট দেওয়ার জন্য অ্যাকাউন্ট লাগে। সো আপনি আপনার অ্যাকাউন্টে যদি না থাকে, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অনলাইন সার্ভিস অ্যাকাউন্ট, এবং ওখানে যদি আপনি যান, সিলেক্ট করেন যে সার্ভিস মেনু থেকে আপার লেফট সাইডে আপনি দেখবেন যে অ্যাকাউন্ট সামারি হোম পেজে আছে, ওখানে গিয়ে আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। অ্যাড্রেসে যদি আপডেট করে দেন, আপনার স্টেট আপনার ওই অ্যাড্রেস মধ্যে পাঠাবে। তবে যেটা হচ্ছে, আপনি যদি এলিজিবল হয়ে থাকেন, স্টেট মোস্ট লাইকলি অলরেডি প্রিন্ট করে ফেলছে, অলরেডি পাঠাই দিচ্ছে। তো এখন আপনি কত দিনের মধ্যে পাবেন সেটা ডিপেন্ড করতেছে আপনি কোথায় আসেন। অনেক সময় কিছু কিছু নেইবারহুড হয়তো পোস্টাল সার্ভিসটা একটু ডিলে হইতে পারে, মেল সার্ভিসটা আপনি অনেক জায়গায় হয়তো 2 দিনের মধ্যে চলে আসতেছে, অনেক জায়গায় 1 সপ্তাহের মধ্যে চলে আসতেছে। তো ওইটার উপর বেস করে আপনার পাওয়ার টাইমটা হবে। আপনি এলিজিবল হইলে, আপনি যদি অ্যাড্রেস যদি কারেক্ট থাকে, আপনার মেল বক্সে চেক আসবে। তো এখন নেক্সট যেটা কোশ্চেন করলেন যে হ্যাঁ, চেক আপনি পান নাই, 2-3 মাস চলে গেল, হ্যাঁ, তখন আপনি স্টেটে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি বলতে পারেন যে আপনার চেকটা আপনি এলিজিবল ছিলেন, আপনি পান নাই কেন। হ্যাঁ, এখানে আরও একটা কোশ্চেন হইতে পারে যে আপনি, হ্যাঁ, অনেক সময় আপনি মনে করতেছেন আপনি এলিজিবল, হ্যাঁ, কিন্তু আপনি হয়তো স্টেট কোনো কারণে আপনার এটা অ্যাডজাস্ট করছে, রাইট? আপনি আপনার ওল্ড ট্যাক্স রিটার্নে আপনি দেখছেন যে এখন $300 ছিল, বাট আপনি হয়তো খেয়াল করেন নাই যে স্টেট আপনার ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা অ্যাডজাস্ট করে আপনার হয়তো রিফান্ড কমায় দিছিল, ওইটা আপনি খেয়াল করেন না। ওই ক্যালকুলেশন যদি হয়ে থাকে, ওটা হয়তো রেয়ার, খুব একটা ওরকম না, ওরকমও হইতে পারে, ওরকম না যে হবে না। তো আর $100 নিচে হলে তো আপনি পাচ্ছেন না, যেটা আমরা বললাম। তো ওইভাবে আপনি জিনিসটা করতে পারেন আর কি, আপনি ট্রেস করতে পারেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে, ইদানিং আমরা কিন্তু অনেক কমপ্লেন পাচ্ছি যে মানুষের মিসিং চেক, হারিয়ে যাওয়া। এবং আজকেও একটা ক্লায়েন্ট আমার অফিসে আসছে যে তার চেক আরেকজন ক্যাশ করে ফেলছে। সো দিস ইজ এ ভেরি আপনার একটা কমন সিনারিও এখন হচ্ছে। তো ওইটা থেকে মেক শিওর করবেন, আপনি যেহেতু এক্সপেক্ট করতেছেন, আপনি আপনার মেল বক্সটা সিকিউর রাখা, অথবা কারণ যেটা হয় যে চেক কিন্তু যারা থিপস আছে তারা কিন্তু দেখলেই বুঝে এটা একটা চেক, ঠিক আছে? তো আর এখানে আপনার চেক ক্যাশও করতে পারে ওরা, বিভিন্ন চেক ক্যাশিং প্লেস আছে, ওখানে যে ওরা ক্যাশ করে ফেলে সামহাউ। তো মেক শিওর করবেন জাস্ট কিপ অ্যান আই অন ফর দ্য চেক আপনার মেল বক্সে। তো ওইটা একটা অপশন। আরেকটা কোশ্চেন হচ্ছে, যেটা এই অ্যামাউন্টটা যদি আপনি পান, এটা আপনার 2024 সালের ট্যাক্স রিটার্নে রিপোর্ট করতে হবে কিনা। তো এটা রিপোর্ট করতে হবে, এটা গ্র্যান্ট মানি, এটা আপনার ট্যাক্সেবল ইনকাম না, এককালীন যেটা আপনি পেয়ে যাচ্ছেন। তো তাহলে এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার আছে, সেটি হচ্ছে যে আমার একটা বাচ্চা, আমি এলিজিবল, আমার একটা বাচ্চা আছে, একজনের জন্যই পাচ্ছি, দুটো আছে দুটোর জন্য পাচ্ছি, তিনটে আছে তিনটার জন্য পাচ্ছি, 5টা বা 7টা বাচ্চা যদি আমার থাকে, আমি কি সবার জন্য পাবো না সর্বোচ্চ কতজনের জন্য পাবো? এটা আপনার এটা আসলে সহজ ক্যালকুলেশন হচ্ছে, আপনার অরিজিনাল যে ট্যাক্স ফাইল করছেন, রাইট, অরিজিনাল ট্যাক্স ফাইলের মধ্যে আপনার যে আপ টু 6 চাইল্ড পর্যন্ত ইউ ক্যান গেট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এখন আপনি কয়টা বাচ্চা আলাদা করে ওরা দিবে না, দে উইল সি আপনার লাইন্স, আপনার ইয়েতে লাইন 63-তে কত টাকা আছে আপনার ওখানে, ওইটার উপর বেস করে দে উইল ডু দ্য পার্সেন্টেজ ক্যালকুলেশন, রাইট? তো এখন ওখানে যদি 600 থাকে, 600 আপনি যদি 100% দিলেও 600 টাকা পেয়ে যাচ্ছেন। আর আপনার যদি ইনকাম যদি ওরকম হয় যে আপনি ওখানে 900 ছিল, আপনি 100% 10,000 টাকার নিচে ইনকাম, দেন ইউ গেটিং $900 ফুল অ্যামাউন্ট। তো দে উইল জাস্ট ডু দ্য পার্সেন্টেজ ক্যালকুলেশন। তো আমরা ধরে নিতে পারি 3 জনের বেশি নয়। হ্যাঁ, ওইটার উপর সেই হিসেবে
হ্যাঁ সর্বোচ্চ যদি আপনার ডিপেন্ড করতেছে যে আপনি অরিজিনাল ট্যাক্স পাইলে কত টাকা ছিল, রাইট? তো ওইটার উপর বেস করে, তো ইটস নট লাইক যেটা বললাম এডিশনাল একটা দুটা করে চেক আসবে না, বাট একটা অ্যামাউন্ট একটা চেকের মধ্যে অ্যামাউন্টটা পার্সেন্টেজ ক্যালকুলেট করে দেওয়া হবে আর কি। তো আরেকটা কোশ্চেন যেটা পাচ্ছি যে আমরা যে অন্য কোনো আউটস্ট্যান্ডিং ডেপ্ট থাকলে এটা আপনি পাবেন কিনা। অনেক সময় হয় যে কারো ট্যাক্স ফাইল করতেছেন, আপনার ব্যালেন্স দিও আছে আর স্টেটের সাথে অনেক টাকা আগে থেকে, ওরা আপনার রিফান্ডটা রেখে দিয়েছে, তো ওই রিফান্ডটার সাথে এটা এফেক্ট করবে না, ওরা এটা এডিশনাল চেক আপনাকে ওরা মেল করে পাঠিয়ে দেবে যদি আপনি এলিজিবল হন। আর যেটা একটু আগে বললাম আমি, রেসিডেন্সি রিকোয়ারমেন্ট যেটা আছে IT 201, যারা আপনার রেসিডেন্ট, যারা US এর ফুল ইয়ার রেসিডেন্ট, তাদের জন্য এটা, তারা একমাত্র চেকটা পাবেন। আমরা একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নিই, তারপরে অন্য প্রশ্নে আসি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি নিউ জার্সি থেকে বলছি, মোহাম্মদ আলমগীর। জি, আচ্ছা, আমি এখন আগামী বছর আমার আমেরিকায় 10 বছর হবে এবং 40 ক্রেডিট, আমি 10 বছরে কাজ করছি, 40 ক্রেডিট হবে। হ্যাঁ, আমার তখন 63 বছর হবে। আমি অসুস্থ, আমি প্ল্যান করতেছি আমি মোটামুটি 63 বছরে 40 ক্রেডিট হলে আমি অবসর নিব। এটা আমি এখন মাসিক কত পাইতে পারি? আমি মোটামুটি $30,000 মতো ইনকাম আছে আমার মাসিক। মাসিক $30,000 ইনকাম বাৎসরিক? 10 বছর বাৎসরিক 30,000। আমি 10 বছর, আগামী বছর হবে 40 ক্রেডিট, আমি মোটামুটি 3 লাখ টাকার মতো আমার ইনকাম বছরে 10 বছর হবে। আমি মোটামুটি মাসিক কত পাইতে পারি? 63 বছর হবে আমার তখন। আচ্ছা, আমি এখন অসুস্থ, হার্টের রোগী আর কি। অনেক ধন্যবাদ জনাব আলমগীর আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ চিশতি, অনেক ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। তো এখন আপনি কত পাবেন, আপনার সহজে আপনি পাইতে পারেন, আসলে আমাদের পক্ষে বলা সম্ভব না এক্স্যাক্টলি কত টাকা পাবেন, কারণ ফ্লাকচুয়েট করে রেট এবং অনেক কিছুর উপরে। তো আপনি ssa.gov, ঠিক আছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের যে ওয়েবসাইট ssa.gov, ওখানে যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার ইনফরমেশনগুলো দিয়ে, আপনি যদি নিজে না করতে পারেন কারো হেল্প নেন, আপনার ছেলে মেয়ে বা যারা আছে, ওখানে যে আপনি যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ইউগোনা এক্সাক্টলি কত টাকা আপনি এখন রিটায়ারমেন্ট করলে পাবেন, 67-এ করলে কত পাবেন, 70-র পরে যায় করলে কত পাবেন, এক্সাক্ট অ্যামাউন্টটা দেখতে পারবেন। তো ওটার উপর বেস করে আপনি ডিসিশনটা নিতে পারেন। 63 হইলে কিন্তু আপনার বাসায়ও চিঠি পাঠায় যে ইউ আর এলিজিবল টু গেট আর্লি রিটায়ারমেন্ট, ওইটার উপর বেস করে আপনি দেখতে পাবেন কত টাকা পাবেন। তো আমার সাজেশন হবে যে আপনি ssa.gov-তে যান, অথবা আপনি সোশ্যাল সিকিউরিটির কোনো অফিস যদি আপনার নিয়ারেস্ট থেকে থাকে ওখানে যান, যাওয়ার পরে ওদেরকে বলেন যে আপনি ডিসেবল, আপনার একটা সমস্যা আছে, আপনি রিটায়ারমেন্ট নিতে চান, তখন ওরা আপনাকে হয়তো আপনি ডিসেবিলিটির জন্য হয়তো এডিশনাল কিছুর জন্য এলিজিবল হতে পারেন, বাট দে উইল, তারাও ওটা দেখে আপনাকে বলবে। তো বেস্ট অপশন আপনি দেখতে চাইলে হচ্ছে যে বাসা থেকেই ssa.gov-তে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওখানে আপনার এক্সাক্ট অ্যামাউন্ট দেখতে পাবেন কত টাকা আপনি পাবেন। অনেক ধন্যবাদ জনাব আলমগীর। আসলে ওইভাবে আমরা হাইপোথেটিক্যালি কোনো কথা আপনাকে বলতে চাই না যে আপনি এত টাকা পাবেন, পরে দেখা গেল যে আপনি হয়তো সেটা না পেলে মনক্ষুণ্ণ হবেন এবং একসময় হয়তো বলতে পারেন যে টিবিএন আমাদেরকে ভুল তথ্য দিয়েছে। সুতরাং আপনার জন্য সহজ যেটি হবে যেটি বলা হলো যে ss.gov, সেখানে যে আপনার একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুললে আপনি নিজেই দেখতে পারবেন, অথবা আপনার নিকটস্থ কোনো সোশ্যাল সিকিউরিটি অফিসে যে আপনার বিস্তারিত ব্যাখ্যা যদি করেন, তারাও আপনাকে হেল্প করতে পারে। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো জনাব মোহাম্মদ চিশতি, যে কথাটি আমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করেছিলাম, যদিও এটা আমরা অনেকবারই এটা কথা বলেছি বা করেছি, আলোচনা করেছি, তারপরেও আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, মানে কথা বললাম। আশা করি যারা এই বিষয়ে এটার সঙ্গে সংশ্লিষ্ট আছে তার উপকৃত হবে। এর বাইরে কি আর কিছু বলার আছে এই চাইল্ড ক্রেডিট নিয়ে? চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে কিছু বলার নাই। এটা আরেকটা জিনিস হচ্ছে, এটা কিন্তু 2024 সালের জন্য এটা $350 মিলিয়ন একটা ফান্ড। তো আগামী বছর আবার পাবেন কিনা বা আবার দিবে কিনা সেটাও একটা কোশ্চেন। এটা যদি কোনো কারণে যদি এটা কিন্তু গত বছর মোস্ট লাইকলি একটা হয়েছিল আপনার, ইফ আই এম নট ফরগেটেন, অথবা আগের বছর 2022 বা 2023 একটা দেওয়া হয়েছিল সিমিলার ওয়েতে। তো এখন নিউ ইয়র্ক স্টেট যদি চিন্তা করে আগামী বছর আবার দিবে বাজেটে, তারা দিতে পারে আবার। বাট ওটা আপনি জাস্ট
যদি এলিজিবল হন অটোমেটিক্যালি পেয়ে যাবেন, অথবা টিবিএন দেখলে ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন। তো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে এটা তো আমাদের নিউ ইয়র্ক স্টেটের মধ্যে সীমাবদ্ধ এই চাইল্ড ক্রেডিটটা, তো আপনি যেহেতু এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন, জড়িত আছেন, এই বিভিন্ন মানুষের সঙ্গে আপনার ওঠা বসা এবং কাজ কাম করতে হয় তাদেরকে নিয়েই, তো সেক্ষেত্রে অন্য কোনো স্টেটে যারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের কোনো স্টেটে বা অন্য কোনো স্টেটে এরকম দেওয়া হবে কি হচ্ছে না, বা সম্ভাবনা আছে কিনা, এরকম কিছু তথ্য কি আপনার কাছে এখন পর্যন্ত না, বাট এটা এরকম প্রায় বিভিন্ন স্টেটে দেওয়া হয় বিভিন্ন সময়। তো আমরা প্যান্ডেমিকের সময় দেখেছি বিভিন্ন স্টেট আলাদা করে কিছু স্টিমুলাস দিছে বা আপনার চেক পাঠাইছে তাদের ওই স্টেটের সিটিজেনদেরকে বেস্ট অন দেয়ার ইনকাম। তো এটা বেস্ট অন আপনার ইকোনমিক সিচুয়েশন, এবং প্রতিটা স্টেট আলাদা আলাদা বিভিন্ন ধরনের ফান্ডিং, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে। তো আমরা যদি কোনো কিছু জানি আমরা ট্রাই করি শেয়ার করার জন্য, এবং আমরা প্রিভিয়াসলি আমরা নিউ জার্সি নিয়ে কথা বলছি, বিভিন্ন ক্যালিফোর্নিয়া নিয়ে কথা বলছি বিভিন্ন সময়, যেহেতু কিছু প্রোগ্রাম ছিল। তো আমরা যদি কোনো কিছু জানি ওরকম মেজর কিছু, তো আমরা নিশ্চয়ই ইনফর্ম করব। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। সুপ্রিয় দর্শক, আমরা এই $350 মিলিয়ন যে এককালীন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটার বিস্তারিত আমরা একটু আপডেট দিয়েছি। এ কারণেই দিচ্ছি যে অনেকেই জানেন না, অনেকেই নানান প্রশ্ন আমাদেরকে করছেন, সে কারণে এই বিষয়গুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য বা আপডেটটা আমরা দিচ্ছি যাতে সবাই বিষয়টা বুঝতে পারেন। তো আমরা আমাদের অন্য আলোচনায় যেতে চাই যে নতুন ব্যবসা পরিচালনায় ফিনসেন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা কেন, এই বিষয়টি নিয়ে আমরা আপনার সাথে আলাপ করব, তবে একটি বিরতি নেবার পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ চিশতি, সিপিএ, প্রেসিডেন্ট এবং সিইও চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আমরা একটু আসতে চাই, ফেসবুকে দুই একটা প্রশ্ন আছে। সৈয়দ আমিনুর তিনি বলেছেন যে দ্যাটস হাউ অনলি ফর নিউ ইয়র্ক স্টেট, এটার জবাব আমরা দিয়েছি যেটা হ্যাঁ, এটা শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্যই। আরেকজন লিখছেন আমিরুন নাহার, তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যদিও প্রশ্নটা আমি পড়িনি, আমি একটু পড়ে দেখি। ডু ইউ থিঙ্ক ইটস পসিবল দ্যাট মর্গেজ ইন্টারেস্ট রেটস could drop below 6% by the end of August? If you have any insights or information on this, I'd appreciate if you could share. No, I don't have any insight about it, but অনেক প্রেডিকশন মানুষজন করতেছে যে ইট মাইট ড্রপ। যেহেতু আপনি কোশ্চেন করছেন, আপনি যেরকম শুনছেন আমরা এরকম মিডিয়াতে শুনতেছি এবং বিভিন্ন অ্যানালিসিসদের কাছ থেকে শুনতেছি, ইলেকশন এবং বিভিন্ন কারণে হয়তো ইন্টারেস্ট রেটটা ড্রপ হওয়ার সম্ভাবনা আছে। তো অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সন্ধ্যে 7টার সময় দি ভিউজ অনুষ্ঠানে জনাব হাবিব রহমান বিস্তারিত আলোচনা করেছেন। আপনি যদি ওই অনুষ্ঠানটি দেখে থাকেন, বাড়িতে যদি আপনার টেলিভিশন থেকে থাকে তাহলে তো নিশ্চয়ই দেখেছেন, আর যদি কোনো কারণে না দেখে থাকেন তাহলে সেটা ইউটিউবে আছে, সেটি আপনি দেখলে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, বিষয়টি আপনার কাছে নিশ্চয়ই পরিষ্কার হবে। আপনার তারপরেও আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আমরা একটু আসতে চাই জনাব মোহাম্মদ চিশতি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে নতুন ব্যবসা পরিচালনা যারা আমরা করতে চাই তাদের জন্য এই যে ফিনসেন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তাটা কেন বা বিষয়টি কি, একটু বিস্তারিত ব্যাখ্যা করুন। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবে। এটা আসলে অনেকেই এটা সিরিয়াসলি নিচ্ছে না, বাট ইট কুড বি ভেরি সিরিয়াস, কারণ দের ইজ এ হিউজ পেনাল্টি আপনি যদি এই রিকোয়ারমেন্টটা ফুলফিল না করেন, অ্যান্ড ইটস নট অনলি ইটস এ ক্রিমিনাল পেনাল্টি হওয়ার চান্স আছে। সো যারা এই নিউ ইয়র্কে আমরা জানি যে বিভিন্ন কারণে আমরা বিজনেস ফর্ম করি, কর্পোরেশনস, আইএনসি ফর্ম করি, বাট ফর্ম করার পরে কিন্তু অনেকগুলো স্টেপ থেকে যায়। প্রথম আপনি রেজিস্টার করতেছেন, তারপর আরএসটিআর নাম্বার নিচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেছেন, এলএসসি হলে আপনি পাবলিশিং করতেছেন, রিকোয়ারমেন্ট কিন্তু আছে। আপনি জানতে হবে যে আর কী কী এডিশনাল রিকোয়ারমেন্ট আসছে। এই বছর থেকে যে নতুন রিকোয়ারমেন্টটা চালু হয়েছে সেটা হচ্ছে আপনার ফিনসেন রিপোর্ট। তো ফিনসেনটা ছোট একটা শব্দ, সেটা ফুল ফর্মটা হচ্ছে ফাইন্যান্সিয়াল
ফাইন্যান্সিয়াল ক্রাইম শব্দটা যখন আসে মানুষ কেয়ারফুল হয়ে যায়, রাইট? তো ফিনসেনটা অত সিরিয়াস মনে হয় না, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক। সো ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্কের একটা যে এই যে ফিনসেন রিপোর্টিংটা করার পিছনে মেইন কারণ হচ্ছে যে প্রিভেন্ট করা মিস ইউজ অফ কর্পোরেশন অ্যান্ড লায়াবিলিটি কোম্পানি, যে আপনার ক্রিমিনাল গেইন যেটা আছে, ঠিক আছে, ক্রিমিনাল গেইন প্রিভেন্ট করার জন্য, এবং মানি লন্ডারিং, ফ্রড এবং ফাইন্যান্সিং অফ টেরোরিজম অ্যান্ড সো অন, এই ধরনের ব্যাপারগুলো কন্ট্রোল করার জন্য আপনার ফিনসেন রিপোর্টটার একটা রিকোয়ারমেন্ট চালু করা হয়েছে। এবং বেসিক্যালি আমরা দেখছি আগে যে অ্যাপবার রিপোর্টিং, বিভিন্ন ধরনের রিপোর্টিং, রাইট? তো ফিনসেন রিপোর্টিংটা তো হচ্ছে আপনার ফেডারেল গভর্নমেন্ট জানতে চায় যে এই বিজনেসটা যে ওপেন হয়েছে, এই বিজনেসটার আপনার যে যারা কন্ট্রোল করতেছে, মেজরিটি ওনার বা কন্ট্রোলিং ওনার যারা আছে, তারা কারা, তাদের ইনফরমেশনগুলো জানতে চায়। এবং অনেক সময় হয় যে মানুষ কিছু ফেক কোম্পানি ওপেন করে ওটা দিয়ে মানি লন্ডারিং করতেছে অথবা অনেক টাকা মেক করতেছে, যেখানে স্টেট এবং আইআরএস ওরকম ইনফরমেশন জানতেছে না যে কারা বিজনেসটা ওন করতেছে, কারা কন্ট্রোল করতেছে। তো ওই বিহাইন্ড দ্য স্টোরি ওখান থেকে আসলে এই ফিনসেন রিপোর্টিংটার রিকোয়ারমেন্টটা ইমপ্লিমেন্ট করা। তো এখানে কয়েকটা ধাপে ধাপে কিন্তু রিকোয়ারমেন্টটা আমি একটু ডিটেলস কথা বলবো, কারণ যারা এখনও করেন নাই অনেকে করতেছেন, আর আমরা যারা নতুন কোম্পানি ওপেন করতেছি এই বছর থেকে আমরা অলওয়েজ মেক শিওর করতেছি যে আমরা বিজনেস ফর্ম করার সাথে সাথেই ফিনসেন রিপোর্টিংটা করে দেওয়ার জন্য, এবং ক্লায়েন্টদেরকে ইটস এ প্রসেস তো বোঝানো যে আরেকটা এডিশনাল রিকোয়ারমেন্ট লাগবে, হ্যাঁ, তো ওরকম একটা ব্যাপার না, এটা তো আমাদের না, দিস ইজ ফ্রম ফিনসেন, যারা আপনার মেক শিওর করতে যাচ্ছে যে আপনি রিপোর্ট করেন। তো এখন প্রথমত যে কোম্পানিগুলো আপনার 2024 সালের জানুয়ারির আগে ওপেন হয়েছে, রাইট, 2024 জানুয়ারির 1 তারিখের আগে যদি আপনি কোনো কোম্পানি ফর্ম করে থাকেন, তো আপনার ফিনসেন রিপোর্টিং যেটাকে বলা হয় যে আপনার বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন, রাইট? তো বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশনটা আপনি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারির 1, 2025। তো কেউ যদি পুরান কোম্পানি হয়ে থাকে, যেটা আপনি 2024 আগে ওপেন করছেন, তাহলে আপনার আরও 3-4 মাস টাইম আছে আপনি ফাইল করার জন্য। তো ফাইল করতে, কিন্তু আপনি 2025 জানুয়ারির 1 তারিখের আগে ফাইল করতে হবে। তারপরে যে বিজনেসগুলো আপনার জানুয়ারির 1, 2024 থেকে জানুয়ারির 1, 2025 মধ্যে ওপেন হবে, বা যেগুলো অলরেডি ওপেন হয়েছে জানুয়ারি 1 তারিখ থেকে এখন পর্যন্ত এবং 25 পর্যন্ত ওপেন হবে, তাদের জন্য যে ক্যালেন্ডার ইয়ারে যারা ওপেন করবে তাদের জন্য 90 ডেজ টাইম আছে আপনার ফিনসেন রিপোর্টটা ফাইল করার জন্য। 90 ডেজের মধ্যে আপনি বিওআই রিপোর্টটা ফাইল করতে হবে, ফিনসেন রিপোর্টটা। আর আপনি কখন বিজনেসটা ওপেন করছেন 90 ডেজতে ক্যালকুলেশন হবে, যখন থেকে আপনার বিজনেসটা রেজিস্টার করছেন এবং আপনার রেজিস্ট্রেশন ডকুমেন্টগুলো পাইছেন, ওখানে ডেট থাকে। আপনি ফাইলিং নিউ ইয়র্ক স্টেট বা যেখান থেকে আপনি একটা কর্পোরেশন ফাইল করেন, কর্পোরেশনের মধ্যে ফাইলিং রিসিট থাকবে, ওখানে বলা থাকবে কোন ডেটে আপনার রিসিটটা ইস্যু করা হয়েছে। তো ওই ডেট থেকে আপনি 90 ডেজ কাউন্ট করতে হবে, 90 ডেজের মধ্যে আপনি ফাইল করতে হবে। এবং আগামী বছর থেকে দে উইল বি লিটল বিট মোর স্ট্রিক্ট, কারণ এই যেহেতু নতুন রিকোয়ারমেন্ট, এই জন্য আপনাকে 90 ডেজ দেওয়া হচ্ছে। এবং পুরান কোম্পানিগুলোর জন্য ওরা কিন্তু আপনাকে 1 বছর টাইম দিচ্ছে, 1 বছরের মধ্যে ফাইল করবেন। তো এখন যারা আগামী বছর থেকে জানুয়ারির 1, 2025 থেকে কোনো কোম্পানি ওপেন করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাত্র 30 দিন টাইম দেবে। উইদিন 30 ডেজ ইউ মাস্ট ফাইল দ্য ফিনসেন রিপোর্টিং। তো আর যেটা বললাম একটু আগে, এটা সিরিয়াস, কারণ হচ্ছে আপনি যদি না করেন পেনাল্টি আছে, ওটা আমি একটু পরে বলতেছি কি কত টাকা। আর এখানে নেক্সট হচ্ছে যে আপনি কিভাবে ফাইল করবেন। তো রিপোর্টিং ফাইল করার জন্য আপনি ফিনসেনের যে ওয়েবসাইট আছে ওখানে আপনি অনলাইনে যেয়ে কিন্তু সাবমিট করতে পারেন বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশনগুলো। তো আপনার BOIE-filing.finsen.gov ওই ওয়েবসাইটে যেয়ে আপনি ইনফরমেশনগুলো সাবমিট করতে পারতেছেন। তো এখন 2 টাইপ অফ বিজনেস হইতে পারে যারা বিজনেসটা আপনি ফিনসেন রিপোর্টিংটা ফাইল করবে। একটা হচ্ছে ডোমেস্টিক কর্পোরেশন, যেটা আমরা ডোমেস্টিক রিপোর্টিং কোম্পানি যেটাকে বলা হচ্ছে। তো যে বিজনেসগুলো ইউএসএতে ওপেন হয়েছে, আপনি কর্পোরেশন বলেন, এলএলসি বলেন, হ্যাঁ, তো স্মল বিজনেস বলেন, যেটাই যারা ইউএসএতে ওপেন হয়েছে এবং রেজিস্টার্ড হয়েছে ইউএসএতে। নর্মালি একটা বিজনেস যখন ওপেন হয়, আপনি যেই স্টেটে আসেন সেই স্টেটে রেজিস্টার্ড করেন, তারপর আপনি আইআরএস থেকে ইয়ার নাম্বার নেন। তো যদি ইউএসএতে হয়ে থাকে সেটার জন্য হচ্ছে 1 নাম্বার ডোমেস্টিক বিজনেস। আর এটা হচ্ছে ফরেন রিপোর্টিং কোম্পানি। তো ফরেন রিপোর্টিং কোম্পানি হইতে পারে যে বিজনেসগুলো হয়তো কোনো ফরেন কান্ট্রিতে কর্পোরেশন হিসেবে, এলএলসি হিসেবে এটা
ওপেন হয়েছে এবং তাদের বিজনেস এখানে এক্সপ্যান্ড করার জন্য তারা এখানে আবার নিয়ম মেনে এখানে স্টেটে বা এখানে ইউএসএতে রেজিস্টার করে তাদের জন্য রিকোয়ারমেন্টটা। তো এখানে কিছু কিছু কোম্পানি আছে যারা এক্সাম্পট আছে, এখানে 23 টাইপস অফ এন্টিটি যেটা আপনার জন্য এক্সাম্পট আছে। তো এক্সাম্পটের মধ্যে যদি আপনি পড়েন, মোস্ট অফ দ্য বিজনেসই পড়ে না এক্সাম্পটের মধ্যে, বাট তারপরে 23 টাইপসের মধ্যে মেজর হইতে পারে যে যারা বড় অর্গানাইজেশন আছে, যারা পাবলিক লিস্টেড কোম্পানি আছে, এর মধ্যে কিছু হইতে পারে ব্যাংক, আপনার গভর্নমেন্ট অথরিটি এজেন্সি আছে, তারপরে আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং ফার্ম, যদি আমাদের যারা অ্যাকাউন্টিং ফার্ম আছে তারা এক্সক্লুডেড ফ্রম দ্যাম, হ্যাঁ, পাবলিক ইউটিলিটি ফার্ম যদি থাকে তারা এক্সক্লুডেড ফ্রম দ্যাট, ট্যাক্স এক্সাম কোম্পানি যদি থেকে থাকে। বাট আপনি ফিনসেনের ওয়েবসাইট দিকে গেলে আপনি একটা 23 কোম্পানির যে তালিকা আছে টাইপ অফ কোম্পানিজ, তাদের ছাড়া বাকি সব কোম্পানিগুলো আপনি ফিনসেন রিপোর্টিংটা সাবমিট করতে হবে। তো এখন অনেক সময় হতে পারে যে হ্যাঁ আমি একটা সোল প্রপ্রাইটরশিপ বা সিঙ্গেল মেম্বার ওনার কোম্পানি, আমাকে ফাইল করতে হবে কিনা সেই কোশ্চেনটা আসে। হ্যাঁ, আপনি যদি রেজিস্টার্ড করে থাকেন ইউএসএতে, কোনো স্টেটে যদি আপনি রেজিস্টার করে থাকেন, ইআইএন নাম্বার নিয়ে থাকেন, আপনি যদি ফাইলিং রিসিপ্ট নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ফাইল করাটা রিকোয়ার্ড এবং আপনি সেটা করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোম্পানির কি কি ইনফরমেশন লাগবে বা বেনিফিশিয়ারি ওনার যারা আছে তার কি কি ইনফরমেশন লাগবে। তো আমরা খুব সংক্ষেপে 1 মিনিটে ওকে। তো মেনলি কোম্পানির 5টা ইনফরমেশন লাগবে মেনলি। এক হচ্ছে কোম্পানির নেম, যদি কোনো আপনার ডিবিএ থাকে ডিবিএ নেমটা লাগবে, তারপরে কোম্পানির অ্যাড্রেসটা লাগবে, তারপরে আপনার জুরিসডিকশন কোথায় আপনি ফর্ম করছেন সেই ইনফরমেশনটা লাগবে, আর ইআইএন নাম্বারটা লাগবে কোম্পানির। তো এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি যখন লগ ইন করবেন তখন আপনি যে আপনি ইনিশিয়াল ফাইলিং যেটা আপনি করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার বেনিফিশিয়াল ওনার যারা আছে, বেনিফিশিয়াল ওনারদের জন্য নাম, তাদের ডেট অফ বার্থ, তাদের অ্যাড্রেস, তাদের আইডি, টাইপ অফ আইডিটা আপনি চুজ করতে হবে, আইডির নাম্বারটা লাগবে মেক্সিমাম, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এবং আপনি ওই যেই আইডিটা চুজ করবেন সেটার একটা কপি আপলোড করতে হবে। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি এটা ইগনোর করবেন না, কারণ এইটার পিছনে তো এখন বিওআই রিপোর্টিংটার জন্য আপনার যে স্ট্রিক্ট পেনাল্টিটা যেটা ওরা করছে যে আপনি যদি 90 ডেজ মিস করেন, আপনি ফাইল না করেন, পার ডে আপনি ইউ কুড বি পেনালাইজ ফর $500 ইচ ডে। সো ইটস এ ভেরি সিরিয়াস পেনাল্টি। হ্যাঁ, তো এখন যেহেতু প্রথম বছর আপনি যদি উইলফুলি যদি ডিসরিগার্ড না করে থাকেন কোনো কারণে, আপনি যদি হয়তো আপনাকে করতে পারে প্রথম ইয়ার হিসাবে বা প্রথম হিসাবে, বাট ইফ দে ওয়ান দে ক্যান গিভ ইউ দ্য পেনাল্টি এবং দে উইল বি মোর স্ট্রিক্ট এভরি ইয়ার। সো যেটা আমি বললাম আগামী বছর থেকে ইউ হ্যাভ 90 ডেজ। এবং আপনার যদি কোনো চেঞ্জ হয়, তখন আপনি একজন ওনার 25% ছিল, সে চলে গেছে, আরেকজনকে আপনি অ্যাড করছেন, ওইটা কিন্তু আপনি 30 ডেজের মধ্যে ওদেরকে জানাইতে হবে এবং রিপোর্ট করতে হবে। ওটা না করলে কিন্তু আপনি পেনাল্টির মধ্যে পড়বেন। তো যাদের এক্সিস্টিং কোম্পানি আছে, মেক শিওর করবেন আপনি আপনার অ্যাকাউন্টের সাথে কথা বলেন, আপনার সিপির সাথে কথা বলেন, কথা বলে বিওআই রিপোর্টিংটা মেক শিওর করেন ইজ ডান, আদারওয়াইজ ইটস গোনা বি হিউজ পেনাল্টি। প্রতিদিনে 500 করে হলে, যারা নতুন কোম্পানি করবেন, কোম্পানি করার আগে আপনি জেনে নিতে হবে কি কি আপনাকে করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে। এবং আপনারা কেউ বললে যে ঠিক আছে না এটা পরে দেখা যাবে করে নেবেন, নো ইটস নট হাউ ইট ওয়ার্ক। আপনারা যদি ওরা ফাইন দেয়, ইটস ইজ সিরিয়াস পেনাল্টি এবং ফাইন আপনার হতে পারে। তো মেক শিওর করেন আপনি বিওআই রিপোর্টিংটা প্রপারলি করবেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হচ্ছিল। সময় থাকলে আরও বিস্তারিত ব্যাখ্যা করা যেত, যেহেতু সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই এবং টিভির সকল দর্শকদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আপডেট দিয়েছি এবং বিওআই নিয়ে বা ফিনসেন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলেছি। আশা করি যারা সংশ্লিষ্ট এর সঙ্গে আছেন তারা যথেষ্ট উপকৃত হয়েছেন। অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।